ছোটবেলা থেকেই সাজতে ভালোবাসি। শাড়ি ইজ দ্য মোস্ট সেক্সি ড্রেসড। একজন বিকিনি পরা লেডি আর তার পাশে একজন খুব সুন্দর ওয়েল ড্রেসড একজন লেডি যাচ্ছেন শাড়ি পরে খুব সুন্দর করে, কার দিকে কে তাকাবে আমি জানি না। ক্যারেক্টারের নামে আমি পরিচিত হলাম, তার আগে অনেক কাজ করেছি, বাট জয়াদি একজন খুব ফেমাস ক্যারেক্টার ছিল সেই সময়। রাস্তাঘাটে সবাই আমাকে জয়াদি বলেই ডাকতো। না, পরিবার থেকে কোনো বাধা আসেনি, তার কারণ আমি তো এসেছি অনেক ম্যাচিওর এজে। নিউজ পোল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী। আসুন দেখে নিই তিনি কে। আমাদের সঙ্গে রয়েছেন মধুমিতা চক্রবর্তী। নমস্কার, সবাই ভালো থাকবেন। কেমন আছেন বলুন? দিদি, তোমাকে নিউজ পোল বাংলায় অনেক অনেক স্বাগত। আগেই তো বলবো যে তোমার যে আজকের এই শাড়ি এবং সাজ, এটা দিয়েই কোকিলও ডাকছে, একেবারে মনে হচ্ছে বসন্ত এসে গেছে। সেই গান বসন্ত এসে গেছে গানের মতোই। তা তুমি এই আজকে সাজটা নিয়ে কি বলবে? তুমি কি শাড়ি মোনা মহিলা? খুব একদম প্রচণ্ড, আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। আর সাজ নিয়ে কিছু না, ছোটবেলা থেকে সাজতে ভালোবাসি। মেয়েরা যখন তখন সাজতে, আজকালকার মেয়েরা তো খুব একটা শাড়ি পরতে চায় না, কিন্তু সেটা তাদের ব্যাপার। যারা, আমি শাড়িতে কমফোর্টেবল, আমি শাড়ি ক্যারি করতে পারি, আমি শাড়ি পরতে ভালোবাসি, সেই জন্য শাড়ি পরি সব। তোমার সঙ্গে গল্পে গল্পে তুমি বলছিলে যে শাড়ি সব থেকে সেক্সিয়েস্ট পোশাক এখন। ইয়েস, মানে আই থিঙ্ক সো, মানে আমার সেটাই মনে হয় আর কি। লোকে ভাবতে পারে হয়তো, বাট এটা জানি না সবাই আমার সাথে একমত হবেন কি না হবেন, কিন্তু শাড়ি, আই থিঙ্ক শাড়ি ইজ দ্য মোস্ট সেক্সি ড্রেসড। মানে তোমরা নিজেরাও সেটা পরখ করে দেখতে পারো যে একজন বিকিনি পরা লেডি আর তার পাশে একজন খুব সুন্দর ওয়েল ড্রেসড একজন লেডি যাচ্ছেন শাড়ি পরে খুব সুন্দর করে, কার দিকে কে তাকাবে আমি জানি না, সেটা তোমরা বলতে পারো। বাট আমি নিজেই, মানে ধরো যারা খুব ভালো শাড়ি পরেন, যেমন রেখা, আমি তো আমার ভীষণ ফ্যান ওনার। আমি যখন শাড়ি পরে ওনাকে একটা দেখি কোথাও খুব গর্জিয়াস কোনো ড্রেসে বা এতে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, একটুখানি মধুমিতা চক্রবর্তী বললেই মনে পড়ে যে আমরা তোমাকে মনে হয় প্রথম দেখেছিলাম রবি ওঝার বউ কথা কাও সিরিয়াল। একটা মহিলাদের হোস্টেল ছিল, সেখানে মৌরি গেছে এবং মৌরির বর্দি টাইপের জয়াদি, এবং সেই তোমার টেলিভিশনে আসা কিভাবে? ওইভাবে যে ওটা তো মানে ওই নেম আমাকে সবাই চিনলো, ক্যারেক্টারের নামে আমি পরিচিত হলাম। তার আগে অনেক কাজ করেছি, বাট জয়াদি একজন খুব ফেমাস ক্যারেক্টার ছিল সেই সময়। রাস্তাঘাটে সবাই আমাকে জয়াদি বলেই ডাকতো, এবং ইনফ্যাক্ট এখনও অনেকে পুরনো আমাদের যারা তারাও জয়াদি বলেই ডাকে আর কি। সেই জন্য টেলিভিশনে আসা খুব হঠাৎ করেই, মানে অভিনয় করবে এরকম কোনো ইচ্ছা কোনো দিনই ছিল না, মানে সেরকম সত্যিই কিছু ছিল না। তবে ছোটোবেলা থেকেই নাচ গান আবৃত্তি এরকম একটা এসেছি, কিন্তু এইগুলো শিখেছি ছোটো থেকে। নাচ, স্কুল কলেজে প্রচুর নাচের প্রোগ্রাম করেছি, নাচটা খুব ভালোবাসতাম। কিন্তু আমাদের ঘরেতে, আমাদের মতো ফ্যামিলিতে না, তখনকার দিনে মেয়েরা একটু বড় হলেই বলতো যে নাচ কেন শিখছে, নাচ কেন করবে, গান শেখো, গানটা থাকবে অনেক দিন। নাচের ব্যাপারে উৎসাহ কেউ দিত না, যে না, সেটা অনেক অবশ্যই বদলেছে। কিন্তু তখন ওই যে একসাথে সব কিছু নাচ গান সব কিছুই শিখেছি বা করেছি, সেই জন্য একটা খুব কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে। শ্রীরামপুর এমনিতেই খুব রিচ এসব ব্যাপারে, যারা শ্রীরামপুরের থাকে, শ্রীরামপুর চন্দ্রনগর উত্তরপাড়া ওসব দিকে কালচারালি খুব, মানে আমরা ছোট পর্দায় চলে এলাম। আমি দূরদর্শনে, যখন আমি কলকাতায় অনেক দিন ছিলাম না, আমি প্রথম জীবনে বিয়ের পর থেকেই বাইরে থাকতাম। তারপর আমি যখন কলকাতায় ফিরলাম, তখন আমি দূরদর্শনে অ্যাঙ্করিং করতাম বিভিন্ন, মানে ঘরে বাইরে বলে একটা অনুষ্ঠান ছিল, সেখানে করতাম। তারপরেতে যুক্তিতক্কতে করতাম, এরকম ছোটো ছোটো অনুষ্ঠান আমি করতাম। আমি ফার্স্টে এসেছে কিন্তু বিজ্ঞাপনের জগতে। আমি বিজ্ঞাপন দিয়ে অভিনয়টা আগে আমার শুরু হয়নি, আগে শুরু হয়েছে আমি বিজ্ঞাপনে। এবং আমি মানে আই এম ব্লেসড, সো ব্লেসড যে আমি খুব ভালো ভালো অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেয়েছি তখনকার দিনে বিজ্ঞাপনে। মানে এবিপি আনন্দের ধরো বড় বড় হোর্ডিং রাস্তায় বেরোলেই দেখতে পাচ্ছি সেই সময়, এরকম আমি ভীষণ ভালো ভালো কিছু কাজ তখন করেছি আর কি। তো সেইখান থেকে
একজন আমার খুব পরিচিত একজন, তিনি আমাকে তখন ওই অভিনয়ের জন্য বললেন যে এরকম একটা ক্যারেক্টার আছে তুমি করবে। তখন অভিনয় করবো এরকম একটা কোনো আমার ছিল না। যাই হোক, সেটা শুরু করলাম। তো সেই থেকেই একটু 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 করে তারপর থেকেই অফার আসতে শুরু করলো। তুমি যে শুরুটা করলে তখন একটা জনপ্রিয়তা এলো বউ কথা করার পরে, কিন্তু তোমার পরিবার থেকে কি কোনো বাধা এসেছিল, বা না একটা কাজ হয়ে গেছে আর নয়, এরকম কিছু? না না, পরিবার থেকে কোনো বাধা আসেনি। তার কারণ আমি তো এসেছি অনেক ম্যাচিওর এজে, আমি তো কোনো অল্প বয়সী বাচ্চা বয়সে আসেনি। আমি এসেছি খুব, তখন আমি অনেক ম্যাচিওর, যার ফলে কি হচ্ছে পরিবার থেকে কোনো বাধা আসেনি। আমার নিজেকে বাইরের কাজ করে ঘরের কাজের মধ্যে আমাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়েছে, যে আমি ঘর বাইরে দুটো তো একসাথে করা আমার অভ্যাস ছিল না। তো সেই কারণেই সেটা আমার নিজের সঙ্গে নিজের একটা যে যাতে আমার বাড়ি কোনোভাবে ডিস্টার্ব না হয়। আমার কাছে আমার ফ্যামিলি ছিল প্রায়োরিটি, ক্যারিয়ার না। মানে সেই জন্য আমার বাড়িকে কোনো রকমভাবে ডিস্টার্ব না করে আমি যতটুকু কাজ করতে পারবো আমি তাতেই হ্যাপি। এখন তো তুমি বলছিলে যে তোমার মনে হয় ছেলেরও বিয়ে হয়ে গেছে, ছেলের বউ এসে গেছে, কিন্তু এখনো তুমি এত সুন্দর নিজেকে মেনটেন রেখেছো কিভাবে? কিছু মেনটেন করার কিছু ব্যাপার নাই, কিছু জিনিস থাকে যেটা ঈশ্বরের দান আমি মনে করি। আই এম অলওয়েজ থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দ্য ইউনিভার্স। কাজে এসব কিছু মেনটেন ফেটেন কিছু নেই, আমি যেরকম আছি সেরকমই। আর তোমায় তো রিসেন্টলি দেখা যাচ্ছে কোণে দেখা সিরিয়াল, কোণে দেখা আলো, এবং সেখানে একসময় তুমি মানালির সঙ্গে কাজ করেছো, এখন আবার অভিষেক চ্যাটার্জির মেয়ের সাথে কাজ করছো। ছোট এই এদের তফাৎটা বা কি বলবে তুমি, এতগুলো প্রজন্মকে তুমি দেখছো? কেন, কিছু তফাৎ না। এরা যখন ছোট বাচ্চা বয়স থেকেই তো আমি এদের সাথে কাজ করি। এরা না আমার কাছে আমার সন্তানের মতো, একদম প্রথম থেকে এরা মানে ভীষণই ভালো। আর এ তো একদম ছোট্ট একেবারেই বাচ্চা। তো না 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 না, সেটা আমার করার সৌভাগ্য হয়নি। মেয়ের সাথে কাজ করছি, খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। আর আমার তো খুব ভালোই লাগে, মানে এক ঝাঁক তরুণ প্রজন্মের সঙ্গে আমি কাজ করছি। মানে ও একটা মেডিকেল কলেজে মানে পড়ছে আর কি, আমি সেই কলেজের প্রিন্সিপাল। কাজেই ওদের একটা বিরাট গ্রুপ আছে সেই ছেলে মেয়েদের, তো সেই এক ঝাঁক তরুণকে নিয়ে আমার এখন কাজ। তোমার অভিনয় জীবনে কোনো অপ্রাপ্তি আছে কিছু? দেখো, কিছু প্রাপ্তি অপ্রাপ্তি এইভাবে তুমি জীবনটাকে দেখতে পারো না। এইভাবে তুমি যদি জীবনকে দেখো না, তুমি নিজেই আনহ্যাপি হবে। কাজে তুমি যেটা ঈশ্বর তোমার কাছে দিচ্ছেন, যতটুকু দিচ্ছেন, আমি মনে করি আমার যতটুকু পাওয়ার কথা আমি ঠিক ততখানিই পাবো, তার বেশিও পাবো না, তার কমও পাবো না। কাজেই তুমি যা পাচ্ছ তুমি সেটাতেই খুশি থাকো। কিভাবে তুমি নিজেকে আরও সব কিছু ব্যাপারে একটুখানি, ধরো প্রথম যখন এসেছিলাম তখন তো কিছু আমি তো দেখে দেখে শিখেছি, আমি তো কোনো অভিনয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আসিনি এখানে। তো আজকে যে জায়গায় আমি পৌঁছেছি ঈশ্বরের দান, সেটাই আমি মনে করি। কাজে ওই প্রাপ্তি অপ্রাপ্তি ওইভাবে জীবনটাকে দেখাও উচিত না আমার মতে। দেখলে তুমি আনহ্যাপি হবে, কেন মানুষ তো মানে চাওয়ার চাহিদার তো কোনো শেষ নেই। এখন সেই চাহিদা যে সবসময় তোমার পূরণ হবে অতখানি ব্লেসড সবাই নাও হতে পারে, বাট সেই জন্য যতটুকু ঈশ্বর দিচ্ছেন, যা দিচ্ছেন আমি তাতেই খুশি। আমরা নিউজ পোলে আড্ডা দিলাম দিদি মধুমিতা চক্রবর্তীর সঙ্গে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। এক অভিনেত্রীর মনের দিক, বাইরের দিক সব কিছু আমরা জানতে পারলাম। আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করলাম।